ফুটবল খেলতে যাবি না? আমি তো যা ফুটবল খেলেছি না, দেখলে মাথা ঘুরে যাবে। খুব ভালো তো ফুটবল খেললি, 17টা করে টেক দিলি। সুপার। আমি যা খেলেছি রোনাল্ডো ওরকম খেলতে পারবে না। বাবা শোন, ডায়লগ বাজিটা বন্ধ করে এবার বল কার সাথে দেখা করাতে নিয়েছিস। প্রথম কথা, আমি ডায়লগ দিই না, আমি যেটা বলি সেটা ডায়লগ হয়। দেখ দেখ সবুর করছিস, মিঠা ফল এসছে, কেক আর জুস। তুই জানিস? হ্যাঁ, ওর কে এখন বসে আছিস যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ দেখো মুখে এমনি এমনি অটোমেটিক দেখুন আপনারা হাসি চলে এলো কিরকম খাবার দেখলেই। আমি এখন মেনটেন করছি। বাহ, নর্মাল ভয়েসে তো খুব সুন্দরভাবে কথা বলছিলি, হঠাৎ করে কি হয়ে গেল? কেত মারা শুরু। থ্যাংক ইউ। এই কি শুনতে পাচ্ছি আমার গলা একটা কোথাও আসছে, আমার দাঁড়াও পায়া দেবো না, একটা গলা শুনতে পাচ্ছিলাম, কি একটা আমার মতন করে বলছে, দাঁড়াও আমি আসছি, একটু ওয়েট করো। হ্যাঁ, যে আমি কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ওকে। কি করছো তোমরা? ঘুরে ঘুরে বেড়াচ্ছ? এই যে লোকজনের বাড়িতে গিয়ে মাথা খারাপ করে দিচ্ছিল। ও ভেরি গুড ভেরি গুড, না এটা খাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ খাবার জিনিস ওর খুব একটা না নেই, আমি দেখেছি। হ্যাঁ ওটা চা দে। সো হোয়াটস হ্যাপনিং? হ্যাপনিং বলতে আমরা মানে ছুটি পড়ে গেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ছুটি শেষ হয়ে গেছে, বাড়িতে ঘুরে ঘুরে আড্ডা মারছি, খাচ্ছি এই করছি লোকজনদের বিরক্ত করছি। আমাদেরকে বিরক্ত করছো, খুব ভালো। কার কার বাড়িতে গেলে? এর মধ্যে বেনু জেঠুর বাড়িতে গেলাম, অপু কাকুর বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার কথা আছে, আরো অনেক প্ল্যানিং চলছে। ঘুরবো ঠিক করেছি আমরা ছুটির মধ্যে। আচ্ছা বুম্বা কাকাই, রাজা রয় চৌধুরী আর তোমার মধ্যে কি কি মিল পাও তুমি? আচ্ছা তুই আগে ফার্স্টে বল, আমাকে কি কাকাবাবুর মতো লাগে? হ্যাঁ লাগে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এটা আমি একটা মার্কস পেয়ে গেলাম, কারণ অনেকেরই ধারণা ছিল যে বুম্বাদা মানে প্রসেনজিৎ, বুম্বাদা না প্রসেনজিৎ কান্ট বি কাকাবাবু, মানে কান্ট বি কাকাবাবু বলতে হি ইজ মোর লাইক এ হিরো টাইপ, হাউ ক্যান হি বি কাকাবাবু? তো হ্যাঁ মানে আমার মনে হয় মিল যেটা পাই সেটা হচ্ছে যে আমরা যা মানে তোমরাও এরপরে কাজ করতে শুরু করেছো, তোমরা বড় আরও কাজ করবে, মানে একটা যে ভীষণভাবে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, লাইফের রিস্ক নিতে ভালোবাসে, এবং উনি তো ঠিক ডিটেকটিভ ছিলেন না, মানে কিন্তু একটা ওনার মধ্যে একটা অ্যাডভেঞ্চার, সবসময় একটা কিছু জিনিস করব, রিস্ক নেব, এবং যেটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে এবং আমার সঙ্গে আমি যেটা মিল পাই যে এখন তোদেরকে বলতে কোনো অসুবিধা নেই, যখন আমি হিরো হতে শুরু করেছিলাম 30 বছর আগে, সবাই বলতো এরে সব দেখতে ঠেকতে খুব ভালো কিন্তু হাইটটা বেশি নয়, তোর বাবার মতন হাইট পাইনি, তোর বাবার মতন নয়, সো কী করে হাইটটা কম, কী করে হিরো হবে, তার মানে এটা একটা আমার নেগেটিভ। ঠিক কাকাবাবুরও কিন্তু একটা লোক, সেই লোকটার কিন্তু পাটা নেই, কিন্তু একটা সময় কিন্তু কখনোই কাকাবাবুকে আমাদের মনে হয় না যে তার পা নেই, সেই লোকটার ওই পাওয়ার টু ফাইট ব্যাক, একটা কোথাও একটা ওই লড়ুকে একটা জায়গা আছে যেটা আমার সাথে আমি মিল পাই। তো আমরা এর মধ্যে ইউটিউবে সমিত ভঞ্জর কাকাবাবুটা দেখছিলাম, তো সেইখানে উনি যেটা ক্যারেক্টারাইজেশনে করেছিলেন যে সন্তুর সাথে রিলেশনশিপটার মধ্যেও একটা ডিস্টেন্স ছিল আর পার্সোনালিটিটা মেনটেন করেছিল, তো এই কাকাবাবুটাতে তুমি কি ডেলিবারেটলি সেটা আরো ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক করেছো সন্তুর সাথে, না বইটাতেই এরকম? না না বইটাতে না, আমার আর সৃজিৎ এখন নেই, ওটা ডিরেক্টর, আমাদের কথা হয়েছিল ইনফ্যাক্ট যখন আমরা সুনীলদার সঙ্গে রাইটসটা নিয়েছিলাম, এই যে আমি তোমায় বলছি যে তোমার বয়স কত? 15। ঠিক আছে, তোমার কত? 40। তোমরা কিন্তু আজকে আমার কত, আমার অনেক বেশি, আমি 30 ইয়ার্স কাজ করছি, কিন্তু তোমাদের মনে হলো চলো বুমাঙ্গলের কাছে চলে যাই, আমরা বুমাঙ্গলের সঙ্গে আজকে আড্ডা মারবো, তার মানে আড্ডা মারার জন্য তোমরা রেডি। সেখানে তোমাদের মনে হলো না যে এই তো বাবা দাদা বলে ডাকে, বাবা প্রণাম করে, মা আমাকে রেসপেক্ট করে, উই আর ফ্রেন্ডলি টু বুম্বা, যেখানে বাবা মা নেই। তো কাকাবাবু 30 ইয়ার্স বিফোর, 30 বছর বাবা, আমার এখনও সিনিয়রদের কাছে যখন আমরা যাই ভয় লাগে, কারণ ওই ডিস্টেন্সটা কেরম যেন সময়টা সঙ্গে সঙ্গে কমে গেছে, মানে আমার বাবার সঙ্গে আমার যে সম্পর্কটা, আমার বাবার সঙ্গে তার বাবার সম্পর্কটা, আর আমার সঙ্গে মিশুকের সম্পর্ক ইজ ডিফারেন্ট, মানে মিশুক ইজ মোর ফ্রেন্ডলি, আমার বাবাকে এখনও দেখলে আছে, মানে আমার বউকে আমি বলি তুমি কি কথা বলো না, মানে বাবা, এই জিনিসটা না ওভারঅল কমে গেছে, যে কারণে আমাদের মনে হয়েছিল যে সুনীলদার সময় লেখার জন্য দ্যাট ওয়াজ এ রাইট
আচ্ছা, আচ্ছা। ইকুয়েশন, বাট আমাদের কাছে আজকের দিনে তোমার সঙ্গে যখন তুই যদি আমার সঙ্গে 3 দিন আসিস তাহলে তোর তোর সব ইন্টারনাল জিনিস আমি জেনে নেবো, মানে ইউ হ্যাভ টু বি ওপেন, লাইক আমরা এখন বাবার ছেলেই, তোর বাবার সাথে ফ্রেন্ডলি নোস। সো নাও দ্য এন্টায়ার রিলেশনশিপ হ্যাড চেঞ্জ ইন লাস্ট 15-20 ইয়ার্স। তো যদি আজকের কাকাবাবুকে আমরা ভাবি, সেটা সুনীলের সাথে কথা হয়েছিল, তাহলে সন্তু হ্যাজ টু বি ফ্রেন্ডলি। তোমার ফেভারিট ভিলেন কে এবং কেন? কোন কোন ভিলেনের কথা তুমি বলছো বলো? তুমি মানে আচ্ছা তুমি বলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজনের নাম বলবো। হ্যাঁ নিশ্চয়। টোটাদা। আচ্ছা, এটা দারুণ ছিল কিন্তু। এটা ছোটা কাকু হচ্ছে এখনকার সব থেকে ভালো ভিলেন। latest villain। আর ছোটা কাকু অনেক ছবি করেছে আমার সাথে, সেটা না ভিলেন মানে কিরকম ভিলেন বলছি মানে তুমি যাদের সাথে কাজ করেছো তাদের মধ্যে তোমার তোমার সবথেকে দেখা। প্রিয় ভিলেন আর কি? আসলে কি আমার সাথে যারা কাজ করেছে অনেস্টলি, তো বাবা প্রচুর ভিলেন করেছে আমার সাথে, রনি আঙ্কেল, রজতাবু অনেক করেছে, মানে রাজেশ আমার কেরিয়ার স্টার্ট করেছে আমার সাথে। তো লাইক আমারও তো মানে 3 জেনারেশন ভিলেন করেছে, মানে আমি যদি নাম বলতে শুরু করি মানে ইটস লাইক 3 জেনারেশন হ্যাজ বিন ডুইং ভিলেন্স উইথ মি। সৌমিত্র ব্যানার্জি এক সময় ছিলেন যখন অমর সঙ্গী হয়েছিল, তো প্রচুর ভিলেন আমার সাথে কাজ করেছে। আমার সৌভাগ্য যে ভারতবর্ষের দুজন শ্রেষ্ঠতম ভারতবর্ষের যাদেরকে ভিলেন হিসেবে দেখা হয়, গব্বর সিং, তার সাথে আমি কাজ করছি, আমজাদ খানের সাথে, প্রাণ সাহেবের সাথে কাজ করেছি, যে মানে যাকে মানে দেখলে মেয়েরা পালিয়ে যেত এরকম। তো আমি বলছি যে আমি না বলছি এটা সবাই খুব ভালো অ্যাক্টর, মানে আমি এদেরকে খুব আলাদা করে বলতে পারি না, কারণ আমার জীবনে তোরা হয়তো দেখিসনি, আমি দুজনের নাম বলতে পারি, বলতে চাই, যেমন ভিলেনের কথা উঠিয়েছো। একজনেরকে আমার মনে হয় ভারতবর্ষে এরকম একজন অভিনেতাই কম জন্মেছে, তোমরা খুব স্বাভাবিক দেখোনি, বারে পারলে দেখো, সেটা হচ্ছে ধীরাজ ভট্টাচার্য। বাবাকে জিজ্ঞেস করলে বুঝবি যে লোকটা সুপুরুষ দেখতে ছিল, মানে দ্যাট টাইম হি ওয়াজ লাইক হার্ট থ্রব টাইপের দেখতে, স্যুট পরতে হবে, কিন্তু ভিলেন মানে কঙ্কাল টঙ্কাল করেছে। কঙ্কালের একটা দৃশ্য ছিল, বাবান তোদেরকে বলবো ইউ মাস্ট ওয়াচ দিস ফিল্ম, বাবারা দেখেইছেন। একটা জায়গা ছিল যে একটা মেয়ের বডিটাকে একটা কাঠের বাক্সে বন্ধ করে দিচ্ছে। আমি বলছি এই ছবিগুলো প্রায় নির্বাকের পরবর্তীকালের সময়ের ছবি, মানে আমি সেই সময় বন্ধ করার পরে কয়েকটা চুল বেরিয়ে গেছে কাঠের বাক্স থেকে। ওই ভদ্রলোক যে চুলগুলো ছিঁড়ে ছিল লাস্ট মোমেন্টে, কারণ উনি মেরে ফেলেছিলেন, ছিঁড়ে ছিল না, ওই অভিনয়টা আমি আজও দেখতে পাই না। আমরা বলি না যে আমরা খুব আধুনিক হয়ে গেছি, আমরা খুব, কিন্তু ওই সময় দাঁড়িয়ে লোকটার, এবং বিকাশ রায়, মানে বিকাশ জেঠুর গল্পটা বলি কারণ তোমরা ভবিষ্যতে অভিনেতা হতে চলেছ। বিকাশ রায় আফটার ডুইং 42 বলে একটা ছবি করেছিলেন, যাতে উনি একজন ইন্ডিয়ান বাট সাহেবদের কথা শুনে ইয়ে করতেন, মানে হি ওয়াজ अगेंस्ट দিস বিপ্লব। তো হি ওয়াজ এ ভিলেন ইন দ্য ফিল্ম, কিন্তু ওই মানে কারাপ্টেড পুলিশ অফিসার যে সাহেবদের কথা শুনে করে। সেই সময় আমি শুনেছি যে ভবানীপুরে 42 রিলিজ করার পর বিকাশ জেঠুর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মানে একটা আস্ত গাড়িতে পাবলিক আগুন লাগিয়ে দিয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে একটা অ্যাক্টরের তো এর থেকে বেশি পাওয়ার কিছু হতে থাকে না। এবং বিকাশ জেঠুর 42-এ একটা ডায়লগ ছিল, প্রদীপ জেঠু মানে প্রদীপ কুমারের বাড়ির সামনে দাঁড়িয়ে বিপ্লব, মানে যিনি বিপ্লবীকে খুঁজতে এসছে পাওয়া যাচ্ছে না, আমার আজও সেই সংলাপটা কানে লাগে। ওনার উনি যে চুরোট খাচ্ছিলেন না, পাইপ খাচ্ছিলেন, সবাই এসে বললো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও শুধু ওই পাইপটা জ্বালিয়ে বলেছিল আগ লাগা দাও। ওই সময় দাঁড়িয়ে শুধু সত্য ডায়লগ না, একটা ডায়লগ ছিল আগ লাগা দাও। আচ্ছা তোমার ছোটবেলার গল্প বলো, মানে তুমি কি ছোটবেলায় মানে তুমি 5 বছর বয়সে ফার্স্ট ফিল্ম করেছিলে তোমার বিশ্বজিৎ দাদুর সাথে, তো তুমি ছোটবেলায় কি আমার মতো বকুনি খেতে বাড়িতে? খুব বকুনি খাস? হ্যাঁ বকুনি খাই। খুব খাস না? খুব না বকুনি খাই না না, আমি খুব ভালো ছেলে ছিলাম। এটা বকুনির দায়িত্বটা মেনলি খেত মাকুদি, মানে মাকুদি চিনিস? হ্যাঁ পল্লবী, ও খুব দুষ্টু ছিল। আমি একটু মানে একটু বোকা টাইপ ছিলাম, খুব বেশি বোকা খেতাম। মাকু করতো কি, মানে কিরম বলতো, মাকু আমি তো ভীষণ পিটোপিটি, মানে ও তো আমাদের দই খাওয়া বারণ, মিষ্টি খাওয়া বারণ, বা আইসক্রিম খাওয়া, ও পুরো আইসক্রিমটাকে আমার মুখে লাগিয়ে দিয়ে চলে যেত, মাঠটা আমি খেতাম। তোরা বলতো তোদের যে এখন ছবি করতে কিরম লাগে, তোরা তো ছোটোবেলাতে নাটক করছো, হ্যাঁ ও করছে, তো আমি কিন্তু তোর বাবা আমার সাথে নাটক করেছে কবে বলতো? কবে বল আমাকে, তোর বাবার বয়স কত ছিল আর কখন আমার সঙ্গে নাটক করেছে? এটা কি কম মানুষ জানে? এটা ইনফ্যাক্ট আমিও জানি না। তুই জানিস না? না। চারমূর্তি গোয়েন্দাগিরি বলে নাটক হয়েছিল, হ্যাঁ নাম নাম নাম। হ্যাঁ ওটা বাবান তখন হার্ডলি 6 কি 7, আমি যখন ক্যাবলা করি
বিপ্লব বাবা বলেছিল, এবার মনে পড়েছে। বিপ্লব যেটু তোমার টেনিদা করেছিল, হ্যাঁ, ওটা খুব কম মানুষ জানে, অবন মহলে হতো। আর তোমার ঠাকুরদা তার পরিচালক ছিলেন, শ্যামলদা, হ্যাঁ, তোমার দাদু। সো সব মিলিয়ে মানে আমি বলছি নাটক আমরা ওই সময় খুব এক্সাইটেড হয়ে তখন টেনিদা করেছি, চারমূর্তির গোয়েন্দাগিরি। এখন তোমরা একটু বলো না তোমাদের নাটকের এক্সপিরিয়েন্স। আমার মানে ও 3.5 বছর থেকে করছে, আমি 5 বছর থেকে। আমি ফার্স্ট করতাম সূর্য শিকার বলে একটা বাবাদের দলেই, সূর্য শিকার। তারপর একটা ভীষণ মজার নাটক করেছিলাম হীরক রাজার দেশে, আমি জানি হীরক রাজার দেশে, খুব মজা করে করেছিলাম। তোমার ছোটদের একটা গ্রুপও আছে তোদের? হ্যাঁ, ওটা আমি মানে পাড়ার একটা, ও ডিরেক্টর, আর আমাকে একদিন ডেকে বলেছে একটু ওয়ার্কশপ। তাহলে আমি কিন্তু খারাপ কিন্তু বলিনি ওকে, যে একটা স্ক্রিপ্ট আমার জন্য লেখ, ভিলেনের পার্ট দেবি আমার। হ্যাঁ, আমরা মানে বন্ধুরা মিলে সব নাটক করেছি আর কি পাড়ায়, পুজোয়। ওর তো আমি দেখেছি, আরো তো ম্যাকবেথ তো দেখলাম, তার আগে আমি ওর ইয়ে দেখেছি। তোর আমি 2-3টে নাটক, বীরপুরুষ দেখেছি, বীরপুরুষ দেখেছি না, ইয়েটা কি ছিল বল? ডাকঘর। আমার প্রথম নাটক আমি করেছিলাম, সেটা আবার বাঙাল ভাষায় ছিল, প্রাচ্য। তখন 3.5 বছর বয়স, তখন কাউরি খুব একটা মানে কি বলবো, মানে কনফিডেন্স ছিল ও করবে বাঙাল ভাষা। তাদের বাবা মা বলছে হ্যাঁ করবে, আর আমার মনে হচ্ছে আমি মাইক লাইন ক্রস করে প্রথম দিন চলে গেছিলাম স্টেজে। কিন্তু আমার এখনো তুই বল 3.5 বছর বয়স তখন, তুই তখন মাইক লাইনটা বুঝতে পারতিস? আমাকে পরে বলেছিল রিসেন্টলি, আমি ছোটবেলায় কি মাইক লাইন ক্রস করে চলে গেলাম, তখন আমি কি স্টেজ কি মাইক লাইন কোনো আইডিয়াই ছিল না। বলেছিল ডায়লগ বলতে হবে, ঠিক আছে ঢুকে বলে দেবো। কিন্তু তারপর আস্তে আস্তে আর একটু বড় হওয়ার পর থেকে, আর সেটা আমি শুধু বলবো না যে অ্যাক্টিংটা বা থিয়েটারটাই আমাকে হেল্প করেছে, কেননা ছোটোবেলা থেকে মা বাবা যে ধরনের বই বা যে ধরনের গান শোনা বা যে ধরনের নাচ দেখা আমাকে প্র্যাকটিস করেছে, সুতরাং আমার প্রত্যেকটা। সুদর্শন কার কাছে নাচ শিখেছিস? সুদর্শন অসামান্য তুই করিস স্টেজে, মানে ইটস লাইক না বিশ্বাসযোগ্য নয়, মানে অসম্ভব। মানে টাইম টু টাইম, ডে টু ডে আমি তোকে দেখিছি, বা তোর বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে আমি অন্য জায়গায় তো তোর পারফরমেন্স, আমি ম্যাকবেথে যেভাবে তোকে ব্যবহার করেছে তোদের তিনজনকে, ওইটা ওই জন্যই সুদর্শন দ্বারা তিনজনেই, মানে কিন্তু তোদের তিনজনের বডি ল্যাঙ্গুয়েজটা যেন মনে হচ্ছিল তিনটে মিলিয়ে একটা চরিত্র, মানে অসামান্য। 3টে বিচেস সুপার সুপার। অনেকক্ষণ বসে আছি, চ হাঁটতে হাঁটতে আড্ডা মারি, চ। তুমি তো আইসল্যান্ডে গিয়ে শুটিং করেছো। আইসল্যান্ডে? হ্যাঁ, তো আইসল্যান্ডের লোকরা কি আইসক্রিম খায় নাকি? আইসল্যান্ডের লোকরা না আইসক্রিম খাওয়ার মতন অবস্থা থাকে না, কারণ ওখানে তো মোটামুটি নিজেরাই আইসক্রিম হয়ে যায়। এতটা ঠান্ডা এবং মাইনাস, অদ্ভুত টাইপের একটা মাইনাস আইসল্যান্ডে। আর রেকাবিকে আসলে খুব কম লোক, পুরো দেশটাতে কত 2.5-3 লাখ লোক, মানে আমাদের সাউথ ক্যালকাটা যত, তার থেকে পুরো দেশটা যত লোক। কেমন এক্সপিরিয়েন্স শুটিং ওখানে? তোর পাইপ লাইনে জল আসে না, কারণ বরফ। কি বলছো? হ্যাঁ, মানে জল কোথায়, আর যেটুকু জল আসে সেটা ওই ওখানকার অটোমেটিক্যালি যে ন্যাচারাল স্প্রিং ওয়াটার, হট ওয়াটার যেটা, সেটা ওরা বাড়ির মধ্যে কানেক্ট করে রেখে দিয়েছে সব বাড়ি বা হোটেলসে। ওইটাই একমাত্র অবলম্বন, মানে চানের ওইটুকুই গরম জল, ন্যাচারাল জল। আদারওয়াইজ সব মানে তুমি যে নর্মাল জল করা কিছু, মানে মেবি হয়তো 3 দিন নর্মাল জল পাবে, 4 দিনের দিন দেখা যাবে ফ্রোজেন। সো ওই পুরো সিস্টেমটাই নেই ওদের, জল ঠলের কোনো ব্যাপার নেই, শুরু ওই হট ওয়াটার, স্প্রিং ওয়াটার তার মধ্যে। এবং রেকাবিকে শ্যুট করার, ওসব আমরা যে সময়টা শ্যুট করেছি সে সময়টা ওখানে তো 6 মাস দিনের আলো থাকে না, আবার 6 মাস আবার। হ্যাঁ, আমরা যে সময়টা করেছিলাম সেটা দেখেই যে যাতে পুরো লাইটটা থাকে। কিন্তু আমার কাছে একটা এক্সপিরিয়েন্স আইসল্যান্ডে শ্যুট করা, এবং আসলে এই জায়গাটার সম্পর্কে মানুষজন কম জানেন, এবং এই মানে লোকে নামটা জানে, বাট এটার আসলে খুব ট্যুরিস্টরাও যায় না। দিন আগে বলেছেন না আমাদের সচিন তেন্ডুলকর, যে আমাকে আমার মনে হয় একবার আইসল্যান্ডে যেতে হবে, যেখানে আই উইল নট গেট এনি পারসন টু টেক মাই অটোগ্রাফ। রাইট, মানে আমাদের হনুমান.com-এর জন্য বাচ্চাটাই সাবজেক্টটা ওখানে, যেখানে গেলে একটা মানুষ ফিরতে পারে না, মানে একটা জায়গা থাকে না যেখানে গেলে মানুষ ফিরতে পারে। আজকের দেশ একটা এমন জায়গা যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাপের একটা জায়গা, কিন্তু যে জায়গা থেকে একটা মানুষ ফিরতে সত্যি তার সমস্যা হবে, সেরকম জায়গা। সো আইসল্যান্ড আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো, মানে আই সামহাউ লাইক। বলছিলাম যে এই যে অটোগ্রাফ আর আবার জাতিস্বর, দুটো ছবি। এবার এখানে দেখো অটোগ্রাফে উত্তম কুমারের চরিত্রটা, মানে নায়কে উত্তম কুমারের চরিত্রটা তোমারটা, আর জাতিস্বর অ্যান্টনি ফিরিংয়ে উত্তম কুমারও করছো, তুমিও করো। তো এই চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে নিচ্ছ? দেখ, তুই যদি অটোগ্রাফ দেখে থাকিস, ইট ইজ নট অরুণ চ্যাটার্জি, আই মিন না একেবারে ইটস নট দ্য সেম থিং, নায়ক একেবারে না। আবার বলছি জেনারেশন, মানে নায়কের সুপারস্টার বা একটা নায়কের গল্পর চরিত্রগুলো আলাদা,
সেই সময় উত্তম জেঠুকে রিপ্রেজেন্ট করেছিলেন, মানে উত্তম জেঠু রিপ্রেজেন্ট করেছিল পুরো এই সুপারস্টার মডেলটা, এবং সেটা গল্পটা ছিল দরকার। আমাকে যখন সৃজিত বলে, যে কারণে যেহেতু গল্পটার মধ্যে রিমেক অফ নায়ক আছে, কিন্তু চরিত্রটা আবার আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি এখনকার। আজকে অ্যান্টনি ফিরিঙ্গি মানে ছবিটা তার কদিন পর দেখবি তোরা জাতিস। অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে একটা ওয়ান অফ দি ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, কিন্তু ওটা ছিল অ্যান্টনি ফিরিঙ্গির একটা প্রায় জীবনী টাইপ, যেটা মনের মানুষ আমি করেছি। এটা কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির জীবনী নয়, কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গি একটা ইম্পর্টেন্ট রোল, এবং সেটা আমি করেছি। কিন্তু আমি ওখানে আরেকটা রোল করেছি, কিন্তু সেই রোলটা মানে এই যে আমি বলছি যে এটা কোনো ইয়ে নয়, মানে দেয়ার ইজ নাথিং যে আমরা একই গল্প, ওখানে যে প্রেমের গল্পটা ছিল এখানে নেই। এখানে একটা দুটো মিউজিক, মানে দুটো প্রজন্মের মিউজিকের লড়াই, দুটো একটা লাভ স্টোরি আছে এই ছবিটার মধ্যে, একটা ভিন্ন রকম লাভ স্টোরি আছে সেখানে। অফকোর্স অ্যান্টনি যে মানুষটা একটা সেই সময় আমাদের দেশে এসে একজন মানুষের প্রেমে পড়ে সে একটা ভাষা শিখে, মানে এবং সে গানের এই যে তার জার্নিটা কোথাও একটা আজকের গল্পের সঙ্গে রিলেট করেছে, সেটাই সৃজিত। এবং সেইখানে আমি আরেকটা যে চরিত্র করেছি, সেই চরিত্রটা স্ক্রিনে দেখি, ওটা যদি ভালো হয় তার পারি। বাংলায় মানে অ্যানিমেটেড ফিল্ম ভালো, অ্যানিমেটেড ফিল্ম তোকে একটা কথা বলি, আমার একটা আইডিয়া আছে, সেটা আমি ওয়ার্ক করছি। আমার আইডিয়া আছে আমি বাচ্চাদের জন্যই করবো, মানে ইচ্ছে আছে করা। সেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারটা অ্যানিমেটেড, মানে বাকি গল্পটা নর্মাল। প্রসেনজিৎ চ্যাটার্জি কামস অ্যাজ এ সামথিং, আই ডোন্ট নো, মানে সেটা বানানো হচ্ছে লার্জার দেন লাইফ সুপারম্যান টাইপের একটা ক্যারেক্টার, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি, বাট হি ইজ অ্যানিমেটেড, বাকি ক্যারেক্টারস আর রিয়েল। তো হ্যাঁ, মানে ওটা বুম্বা আঙ্কেলই ধর, এবার বুম্বা আঙ্কেলের সেভিয়ার। তোমার মানে এই ফিল্মটা বুম্বা আঙ্কেল দ্য সেভিয়ার, এই ছবিটা বেরোলে আমরা নিশ্চয়ই দেখতে যাবো। আর আমাদের ওপেন টি বায়োস্কোপ রিলিজ করলে কিন্তু তোমাকে আমার পাশে বসতে হবে। ওকে, তোর পাশে না, আমাদের দুজনের মাঝখানে নিয়ে বসবো, আর দুজনকে একদম মাঝখানে নিয়ে বসবো। আজকে আমাদের খেয়াল করার আড্ডা এখানেই শেষ হচ্ছে বুম্বা কাকুর সাথে। আমরা বুম্বা কাকুর সাথে প্রচুর আড্ডা মারলাম, অনেক কিছু জানতে পারলাম। আপনাদের আগামী বছরটা খুব ভালো কাটুক, আমরা আপনাদের উইশ করছি। এটা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার।